লকডাউন শিথিলের প্রথম দিনেই পুরনো চেহারায় দেশ। রাজধানীর বিভিন্ন সড়কে যানজট, ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হলেও সব লঞ্চেই উপচে পড়া ভিড়। 2 বছরের মধ্যে একবার দাদু বাড়িতে যাইনি, আমরা এখন যাচ্ছি, আমরা খুব মজা পাচ্ছি। মা বাবা আছে, বোন আছে, দেখা করবো, তো সবাই মিলে সেফ মতন চলবো। দেশে করোনায় প্রাণ গেল আরও 226 জনের। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন, টিকা দেওয়ার বয়সসীমা 18 করার চিন্তা। আপাতত খুলছে না স্কুল কলেজ, সংক্রমণ কমলে নভেম্বর ডিসেম্বরে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। যোগ্যতার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মহামারীতে জনগণের পাশে দাঁড়ানো এ বাহিনীকে ধন্যবাদ। গাছ কেটে হাসপাতাল তৈরির সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরনগরীর সিআরবি এলাকায় বিক্ষোভ সমাবেশ, যে কোনো মূল্যে নির্মাণযোগ্য রুখে দেওয়ার ঘোষণা। এখানে গাছ নেই, পরিত্যক্ত জায়গায় করা হচ্ছে, এটি সঠিক নয়। রাজধানীর রায়ের বাজার কবরস্থানে লাশের সারি, স্কেভেটার মেশিনে খোঁড়া 30-40টি কবরে দাফন হচ্ছে অল্প সময়ে। ধীরে ধীরে জমে উঠছে কোরবানির পশুর হাট, স্বাস্থ্যবিধি পালনে শিথিলতা, 5 টাকা বাড়িয়ে চামড়ার দাম নির্ধারণ। রাতে বাংলাদেশে এছাড়াও থাকছে বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রথম ম্যাচ কাল, ইনজুরির কারণে খেলতে পারবেন না মুস্তাফিজ। শিরোনামগুলো দেখলেন। আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। টানা 2 সপ্তাহের কঠোর লকডাউন শিথিলের পর চিরচেনা রূপে ফিরেছে রাজধানী। নেমেছে গণপরিবহন, বিভিন্ন সড়কে ব্যাপক যানজটও দেখা দিয়েছে। লকডাউন উঠে যাওয়ায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে যাচ্ছে ট্রেনও। সেবা নিয়ে যাত্রীদের মধ্যে কোনো অভিযোগ নেই। লঞ্চ যাত্রাও স্বাভাবিক, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত বেশি এখানে। আবারও পুরনো রূপে রাজধানী। গণপরিবহন চালু হওয়ায় সকাল থেকে নগরীতে দেখা মেলে যানজটের। আমি গাজীপুর থেকে গাড়ি নিয়ে আসছি, গাজীপুর থেকে পুরো রাস্তায় জ্যাম ধরতে গেলে যানজট রাস্তায়, যাত্রীও তো কম। যাত্রী চাপ তুলনামূলক কম। চালকরা হতাশ থাকলেও আবারও গাড়ি চালাতে পারায় খুশি। অর্ধেক আগের মতো অনেক সময় স্ট্যান্ডে লোক পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। চালকদের দিকে সরকার চায় না, চায় শুধু যারা বড় বড় সরকারি চাকরি করতেছে ওনার দিকে চাইতেছে। 12-13 দিন বাসা বসেছিলাম, বর্তমানে এখন বের হয়েছি, এখন যাত্রী নেই, ট্রিপ নেই আমাদের। স্বস্তিতে নগরবাসীও। ভোগান্তি কমাতে সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে বলছেন তারা। লোক তো ঠেকা রাখতে পারে না, সবাই পারি গেছে, তাই না? কিন্তু তাদের 3-4 গুণ টাকা দিতে হয়েছে, আর এখন ছেড়ে দিচ্ছে, এখন তার কম চাইতে পারবে। খুবই ভালো হয়েছে, কারণ সামনে ঈদ, এত গরিব কাঙ্গাল কত কিছু যে মানুষ বাইচে যাইব, এটার কোনো নিশ্চয়তা নাই। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারেও এখনও উদাসীন রাস্তায় নামা লোকজন। লকডাউন উঠে যাওয়ায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। কাউন্টারগুলোতে দেখা গেছে বেশ চাপ। আমরা তো একটু ভালোভাবে দেখতেছি, কারণ আমাদের তো বাঁচা মরার ব্যবস্থা হয়ে গেছিল, এই জন্য মোটামুটি আমরা সাধুবাদ জানাই সরকারকে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে ছেড়ে যাচ্ছে ট্রেন। সেবা নিয়ে সন্তুষ্ট যাত্রীরাও। আমরা এই 2 বছরের মধ্যে একবার দাদু বাড়িতে যাইনি, আমরা এখন যাচ্ছি, আমরা খুব মজা পাচ্ছি, আনন্দ পাচ্ছি। রেলের ব্যবস্থাপনা দেখতে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। কথা বলেন যাত্রীদের সাথে। আমি যেটা পরিদর্শন করলাম, আমাদের যে ট্রেন ছাড়লাম সেই ট্রেনে পরিপূর্ণভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রা শুরু করেছি। সদরঘাট থেকে ছেড়ে গেছে লঞ্চ। ট্রেন বাসের চেয়ে বরাবরই লঞ্চে যাত্রী চাপ বেশি, তাই স্বাস্থ্যবিধিও উপেক্ষিত এখানে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2 সপ্তাহ পর খুলেছে রাজধানীর দোকানপাট, বিপণী বিতান, শপিং মল। প্রথম দিনে ক্রেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটপাতের দোকানে স্বাস্থ্যবিধি নিয়ে মিশ্র চিত্র দেখা গেলেও শপিং মলে স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা চলছে। বিক্রেতারা বলছেন ঈদের আগে ক্রেতার উপস্থিতি বাড়তে পারে। সপ্তাহখানেক পরেই ঈদ উৎসব সামনে রেখে শিথিল লকডাউনে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল সহ সব ধরনেরই বিপণী বিতান। পরিবারের প্রয়োজনীয় পণ্য কিনতে প্রথম দিনেই অনেকেই হাজির সেখানে। বাড়িতে যাচ্ছি, শ্বশুর শাশুড়ির জন্য কেনাকাটা করতে হবে, তাই বের হলাম। পরিবারের অনেক চাহিদাও ছিল,
যেটা খুবই দরকার ছিল। সচেতনতা একটু অভাব দেখছি, যার কারণে এটা আবার নেতিবাচক প্রভাব পড়বে, করোনার বিরূপ প্রভাব দেখা দিতে পারে। কেনাকাটা হোক, গাড়ি ঘোড়া হোক, সব জায়গায় জার্নি হোক, যে কোনো বিষয়গুলো মাথায় রাখে আমরা যেন সচেতনভাবে কাজগুলো করি। করোনায় সবচেয়ে বেশি বেকায়দায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকান খোলার সুযোগ পেয়ে হাঁপ ছেড়েছেন তারা। তবে প্রথম দিনে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই বলে দাবি তাদের। যে হিসাবে আমরা চিন্তা করছিলাম ওই হিসাবে কিছুই কাস্টমার নেই। ক্রেতাদের সারা এখন কম দেখা যায়, আশা করা যায় সামনে লাস্টে 2 দিন যদি হয়। যে কথা বললে চোখে পানি হয়। এই 2 বছর 6 লাখ টাকা লস। আর ইনকামটা দেবো না, দোকান বাঁচাবো না, ঘর বাঁচা দেবো না, খামো। চালু হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্ক। স্বাস্থ্যবিধি মেনে চলছে কেনাকাটা। বেলা গড়ানোর সাথে সাথে ফিউচার পার্কও বাড়তে থাকে ক্রেতার উপস্থিতি। ঈদের আগে বেচা বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 226 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে 17,278 জনে। নতুন শনাক্ত হয়েছেন 12,236 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 27.23%। নমুনা পরীক্ষা হয়েছে 44,941টি। এ পর্যন্ত শনাক্ত 10,71,774 জন। 24 ঘন্টায় 8,395 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 9,05,087। মৃত 226 জনের মধ্যে পুরুষ 140 আর 86 জন নারী। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 74 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 52, চট্টগ্রামে 42, রাজশাহীতে 24, রংপুরে 13, বরিশালে 6, সিলেটে 5 ও ময়মনসিংহে 10 জন মারা গেছেন। হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই। বেশিরভাগ রোগী আসছেন ঢাকার বাইরে থেকে। বাড়তি রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা, লকডাউন তুলে নেয়ায় সংক্রমণ বেড়ে যেতে পারে। এদিকে বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসা প্রবাসীরা করেছেন ভোগান্তির অভিযোগ। শুরুতে হালকা সর্দি জ্বর, পরে তীব্র শ্বাসকষ্ট, এমনই উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন কেরানীগঞ্জের ফাতেমা খাতুন। কম বয়সীদের করোনা হয় না এমন কথা ভুল প্রমাণিত হয়েছে 18 বছর বয়সী ফাতেমার বেলায়, বলছেন স্বজনরা। সবসময় শুনে আসছে যে বড়দের হয়, কিন্তু এখন তো দেখছি সবারই হয়। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি হওয়া বেশিরভাগ রোগীর প্রায় একই ধরনের উপসর্গ। সবচেয়ে জটিল অবস্থা বয়স্কদের। আমার আম্মু ঠান্ডা কাশি আজকে 1 সপ্তাহের উপরে। ঠাকুরগা থেকে টান দিছি আমার সৌরাত দিদি। নতুন রোগীর অনেক চাপ, তো এইসব রোগীদেরকে আমাদের হ্যান্ডেল করতে অনেক হিমশিম হচ্ছে। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় বাড়ানো হচ্ছে কোভিড বেডের সংখ্যা। যে কোনো করোনা রোগে আসে যাতে কিনা আমরা এখান থেকে সুচিকিৎসা দিতে পারি, এই জন্য সিট বাড়ানোর জন্য আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। তবে স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা, হঠাৎ করে লকডাউন তুলে নেওয়ায় আবারও বাড়তে পারে সংক্রমণ। এই লকডাউন শিথিল করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে, এর মাধ্যমে সংক্রমণের হার একটু বাড়তে পারে যদি কিনা আমরা স্বাস্থ্যের নির্দেশনাগুলো একদমই না মানি। ঢাকা মেডিকেলের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ শেডের উদ্বোধন করে মন্ত্রী আরও জানান, টিকা দেওয়ার বয়সসীমা 18 বছর করার পরিকল্পনা রয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি স্কুল কলেজে পাঠাতে চাই। আমাদের এই 18 বছর ঊর্ধ্বে যারা ছেলে মেয়েরা আছে তাদেরকেও আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো। এদিকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসা প্রবাসীরা আজও নানা অব্যবস্থাপনার অভিযোগ করেন। 72 ঘন্টার ভিতরে মেসেজ আসবে, কিন্তু অনেকে দেখলাম যে 72 ঘন্টা না, অন্তত 9 দিন, 5 দিন, 6 দিন পার হয়ে গেছে। আমার বিচের টাইম 20/8/2021 শেষ। দুটো টিকা যদি আমি না নিই তাহলে সৌদি আরবে গিয়ে আমাকে কোয়ারেন্টাইন করতে হবে। রেজিস্ট্রেশন ওকে হয়েছে, কিন্তু আমার মোবাইলে কোনো মেসেজ আসে না। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানান তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিকেল 3:15টার দিকে হঠাৎই আগুন লাগে করোনা ওয়ার্ডে। এতে রোগীদের দ্রুত অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে আগুনের সূত্রপাত। জেলা প্রশাসক জানিয়েছেন, আইসিইউ ওয়ার্ডে 10 জন রোগী ছিলেন, কারো কোনো ক্ষতি হয়নি। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের পর আইসিইউ সেবা বন্ধ রয়েছে। খুব দ্রুত ব্যবস্থা নেওয়াতে কোনো সমস্যা হয় নাই। তবে এখানে যেহেতু কি বলে প্রচুর ধোঁয়া হয়েছিল আর কি, ধোঁয়ার কারণে একটু ঝুঁকি ছিল। একটা নেজাল ক্যানোলা সাথে বিদ্যুতের মানে একটা ব্যাড কানেকশনের কারণে প্রাথমিকভাবে মনে হয় যে আগুন লেগেছে। তো এটা আমাদের দেখতে হবে যে কমিটির মাধ্যমে আসলে কেন লাগলো এবং আমরা কতদিনের মধ্যে, আমার এখন কতদিনের মধ্যে আমি আবার আইসিইউ চালু করতে পারবো, যেহেতু পেশেন্টের লোড অনেক বেশি।
মহামারী অনুকূলে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সকালে 2 পরীক্ষা গ্রহণ বিষয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে সেই পরীক্ষা হবে কেবল 3টি নৈর্বাচনিক বিষয়ের ওপর সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পূর্বের ফলাফলের ভিত্তিতে এসএসসি বা এইচএসসির ফলাফল ঘোষণা করা হবে। এই বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। করোনার কারণে গত 18 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। গেল এইচএসসি পরীক্ষায় দেয়া হয়েছে অটো পাস। তবে এবার করোনা পরিস্থিতি অনুকূলে আসলে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাসে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। কোভিড-19 পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক এসএসসি বা সমমান পরীক্ষার জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ আর এইচএসসি বা সমমান পরীক্ষার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ এই 2021 সালের। এসএসসি ও এইচএসসিতে আবশ্যিক যেমন বাংলা, ইংরেজির মতো বিষয়গুলো বাদ দিয়ে গ্রুপ ভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা পরীক্ষার জন্য সময় পাবেন 1.5 ঘন্টা ও বিষয়ভিত্তিক পূর্ণমান হবে 50। এছাড়া পরীক্ষা নেওয়া সম্ভব না হলে 2টি পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। এসএসসির ক্ষেত্রে 18 জুলাই থেকে 12 সপ্তাহে 24টি ও এইচএসসিতে 26 জুলাই থেকে 15 সপ্তাহে 30টি অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। যদি পরীক্ষা গ্রহণ করা তখন সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের যে পূর্ববর্তী জেএসসি, জেডএসসি, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাদের সাবজেক্ট ম্যাপিং করে এবং আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে অথবা শুধুমাত্রই সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। অ্যাসাইনমেন্ট দেখে লেখা যায় আর পরীক্ষা না দিলে সবচেয়ে এইটাই বেটার হইবে। পরীক্ষার যে প্রিপারেশন নেওয়ার জন্য যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে সেটাও সময় উপযোগী। নভেম্বরে যে পরীক্ষা হবে ওইটাই বাচ্চাগণ নিশ্চয়তা কি করোনা যে হারে বাড়ছে। পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় আছে, 3 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবো। তো এই সময়টাকে আমাদেরকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের ঐচ্ছিক বিষয়গুলো মূল্যায়ন করা যেতে পারে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে একটি সুশৃঙ্খল ও অত্যাধুনিক সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই অত্যাধুনিক ও শৃঙ্খলাবদ্ধ সেনাবাহিনীর ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ সকালে সেনাসদর মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাসদর নির্বাচনী পর্ষদ 2021 অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বলিয়ান, পেশাদার ও দায়িত্বজ্ঞান সম্পন্ন অফিসারদের হাতে বাহিনীর নেতৃত্ব ন্যস্ত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সর্বদাই জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করে, শাসক হিসেবে নয়। শৃঙ্খলাই সেনাবাহিনীর মেরুদণ্ড, তাই পদোন্নতির ক্ষেত্রে সৎ, নির্মোহ, ন্যায়পরায়ণ, জনবান্ধব, মানবিক গুণসম্পন্ন সফল অফিসারদের খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির জন্য TRAC ট্রেস পদ্ধতি অনুসরণ করা হয়, যা তাদের পেশাগত দক্ষতার বিভিন্ন দিকের তুলনামূলক মূল্যায়ন প্রকাশ করে। পাশাপাশি করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়ানোয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আমাদের 2008-এর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম। আজকে সেই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর এই সময় আমি জানি আপনারা যোগ্য অফিসারদেরকে পদোন্নতি দেবেন, যারা আগামীতে এই সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাবে। স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগীদের প্রণোদনার অর্থ পৌঁছে দিতে হবে। এজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। জানান, প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে, এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। ভ্যাকসিন নিয়ে নানা ধরনের খেলা হচ্ছে। এভাবে চললে দেশের প্রতিটি মানুষের 1 ডোজ ভ্যাকসিন পেতে 5 থেকে 6 বছর লাগবে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের।
সকালে মোহাম্মদপুরের দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত না করেই লকডাউন দেওয়া হয়েছে, সেজন্য এটির সুফল পাওয়া যায়নি। জিএম কাদের বলেন, করোনার চিকিৎসা নিশ্চিত করার দাবি করা হলেও তা করা হয়নি। প্রতিটি গরিব পরিবারকে 10,000 টাকা করে দেওয়ার দাবি জানান তিনি। এ সময় গেল কয়েকদিন ধরে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে চলমান আলোচনার বিষয়েও কথা বলেন জিএম কাদের। বলেন, সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তার কথা হয়েছে, এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির অবকাশ নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। ক্ষতিপূরণ বিষয়ে জাতীয় মানদণ্ড প্রণয়নের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বলেন, যে কারখানায় আগুনে পুড়ে মানুষ মারা যায় সেটি কারখানা নয়, মৃত্যুকূপ। যত দ্রুত সম্ভব কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করে আহত শ্রমিকদের কাজে ফেরানোর কথাও বলেন বিএনপির এই নেতা। হাশেম ফুড কারখানার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্ব রাষ্ট্রের বলেও উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম। নাগরিক সমাজের উদ্যোগে বিকেলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ। পরিবেশ ধ্বংস করে স্থাপনা নির্মাণের অপচেষ্টা যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। বিকালে সিআরবি এলাকায় হাসপাতালের প্রস্তাবিত স্থানে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। সিআরবিকে চট্টগ্রামের ফুসফুস হিসেবে উল্লেখ করে এই স্থানটিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। যে সংবাদটা দেওয়া হচ্ছে যেখানে গাছ নেই, পরিত্যক্ত জায়গায় করা হচ্ছে, এটি সঠিক নয়। চট্টগ্রামের সকল আন্দোলন সংগ্রাম, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রগতিশীল অসাম্প্রদায়িক আন্দোলনের পীঠস্থান এটা। চট্টগ্রামে প্রকৃতি, পরিবেশ ও নৈসর্গিক সৌন্দর্য ধ্বংস করে যে কোনো স্থাপনা নির্মাণের অপচেষ্টা যে কোনো মূল্যে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। এখন দরকার গরিবের হাসপাতাল, সেটা সরকার করবে। তার জন্য বহু জায়গা চট্টগ্রামে আছে, নাগরিক সমাজ আছে, তারা দেখিয়ে দেবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে জানিয়েছি। তিনি বলেছেন, চট্টগ্রামের মানুষ সিআরবিতে হোক, এটা যদি না চায় তাহলে কেন হাসপাতাল আমরা করবো না। বন্দরনগরীতে একের পর এক অপরিকল্পিত প্রকল্প, ডিসি হিলের মুক্তমঞ্চে অনুষ্ঠান বন্ধ করা সহ গণবিরোধী অনেক সিদ্ধান্ত হলেও চট্টগ্রামের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কারা কারা ইউনাইটেড গ্রুপের সাথে জড়িত, কয়জন এমপির ভাই ব্রাদার আত্মীয় স্বজন জড়িত, এইগুলি চট্টগ্রামের সকল মানুষ জানে। কোন এমপির ভাই, কোন এমপির ছেলে এখানে নামে বেনামে শেয়ার কিনেছে, ডাইরেক্টর হয়েছে, আমরা সবাই জানি। সিআরবিতে হাসপাতাল নির্মাণের চুক্তি অবিলম্বে বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। একের পর এক খোঁড়া হচ্ছে কবর, নিমেষে ভরে যাচ্ছে সব। করোনা মহামারীতে যারা মারা যাচ্ছেন, রাজধানীতে তাদের দাফন করা হচ্ছে রায়ের বাজার কবরস্থানে। কবর খুঁড়তে ব্যবহার হচ্ছে স্কেভেটার। সুমন সরকারের ক্যামেরায় মনিরুল ইসলামের রিপোর্ট। সারি সারি খুঁড়ে রাখা হচ্ছে কবর। নগরীর করোনায় মারা যাওয়াদের শেষ ঠিকানা হবে রায়ের বাজারের এই কবরস্থানে। একসাথে অনেক কবর খুঁড়তে ব্যবহার হচ্ছে সিটি কর্পোরেশনের উচ্ছেদ যন্ত্র এক্সকেভেটর। হাতে করা তো এখন সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে যে তারা পারতেছে না, যার কারণে আমরা মেশিনের সাহায্য নিচ্ছি আর কি। এরকম খারাপ তো লাগবে, কারণ আমরা যে একটা মৃত ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, হাতে করলে কবরটা যেই সুন্দর করে করা হচ্ছে, গাড়িতে করলে হয়তো এরকম হচ্ছে। মেশিন দিয়ে দৈনিক 30 থেকে 40টি কবর খুঁড়ে রাখা হয়। গর্ত করে রাখার পর কোনো মরদেহ আসার খবর পেলে কবরগুলো পরিপাটি করা হয় দাফনের জন্য। রায়ের বাজার কবরস্থানে দেখা গেছে একের পর এক লাশের গাড়ি। একজনের দাফন শেষ না করতে করতে হাজির আরেকটা মরদেহ। দৈনিক স্বজনদের কান্নায় ভারী হচ্ছে কবরস্থান এলাকা। পরিবার সহ সবার জ্বর হয়ে যাওয়ার পরে ওনাকে বলা হয়েছিল যে হ্যাঁ একটু নাপা বা এগুলি যা খাওয়া দরকার সেগুলি খান, কিন্তু উনি ততটা পাত্তা দেয় নাই। এই 1 দিন 2 দিন 3 দিন হঠাৎ উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। ফুসফুসে সংক্রমণ হয়, ওটাকে কন্ট্রোল করতে পারে নাই। 2 বছর ধরে এখানে কাজ করেন আব্দুল হালিম।
করোনায় মৃতদের লাশ দাফনেও কাজ করছেন তিনি। করোনায় এত এত মানুষের মৃত্যু, সব যেন এখন নিছক নিয়তি। এখন একটু বেশি আসে, করোনারই বাড়ছে, এই জন্য একটু বেশি, তো আমাকে বেশি দিতেই বই। আর লাস্ট এখন আমাকে কামও এটা এনে করতেই বই কাম। দেখতে ব্লক ভরে গেল, আবার তো বিকল্প একটা ব্লক সরকার নিবই। কবর খুঁড়ে পারতাম না স্যার, লাস্ট বিশেষ দিকে কবর খুঁড়ে পারতাম না, যে জন্য নিয়ে আসি আমরা বেগুন নিয়ে এসে। আসলে প্রথম তো খুব কান্নাই, তো খুব খারাপ লাগতো, কিন্তু এখন একটু ভারী হয়ে গেছি, লাশ মারি দিতে একটু ভারী হয়েছি। রাজধানীর শেষ প্রান্তে রায়েরবাজার কবরস্থানের ৮ নম্বর ব্লকের করোনায় মৃতদের দাফন শুরু হয় গত বছরের মে থেকে। 1 বছরে ভরে গেছে পুরো ব্লক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী শনিবার থেকে রাজধানীর পশু হাটগুলো বেচা বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। আর সব হাটেই পর্যাপ্ত পশু বিক্রয়ের জন্য আনা হয়েছে এবং আরও আসছে। ইতিমধ্যে বিচ্ছিন্নভাবে বেচা বিক্রি শুরু হয়েছে। হাতে গোনা যে কয়েকজন ক্রেতা আসছেন, তাদের অভিযোগ দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা। বিক্রেতারা বলছেন এবার গরু লালন পালনে খরচ বেশি, তাই অপেক্ষাকৃত দাম বেশি। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1টি স্থায়ী ও 9টি অস্থায়ী সহ মোট 10টি পশুর হাট বসছে, আর ঢাকা দক্ষিণ সিটিতে বসছে 11টি। হাটগুলো মনিটরিং করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টিম প্রস্তুত করা হয়েছে। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে ক্রেতা বিক্রেতা উভয়কে আহ্বান করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক ও চিকিৎসক সহ বেশ কিছু সুবিধা। বাসা থেকে লকডাউন থেকে বেরোতে পারেন, গরুর পরিস্থিতি বুঝে আমরা হাটে আসছি, তো ইউটিউবে প্রতিদিন প্রতিবেদন দেখতেছি। করোনাকালীন সময় তো এই জিনিসটা আরেকটু বেশি এখন দেখা যায়, সবাই প্রায় ব্লগ করে, তারপর ওটা আপলোড দেয়, আবার দেখা যায় বিভিন্ন চ্যানেল থেকেও আপলোড দেয়। হ্যাঁ, অনেক ভালো লাগছে। দেশের বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে কোরবানির হাট, তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সকাল থেকেই জেলা উপজেলা পর্যায়ে নির্ধারিত স্থানগুলোতে হাট বসেছে। পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা, ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। কেউ একটু আগেভাগে কিনছেন, কেউ বা দাম জেনে ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন দাম এবার বেশ চড়া, বিক্রেতারাও দেখাচ্ছেন নানা যুক্তি। এদিকে হাটে আসা বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ছাড়াই বেশিরভাগ মানুষ ঘোরাফেরা করছেন। কারোর সাথে মাস্ক থাকলেও রেখেছেন থুতনির নিচে বা অবহেলা দেখাচ্ছেন। প্রশাসনের তদারকিও কম লক্ষ্য করা গেছে। আজকে হাট বসে নিয়ম আছে কিনা? আজকে দেখলাম সকাল থেকে হাট এখানে মিলছে, গরু নিয়ে আসছে। আসছি দেখার জন্য। কি দেখার জন্য আসছে? গরু দেখার জন্য আসছি, দাম কিরকম চলে এরকম দেখার জন্য আসছি। 2020 সালের 1 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ যাবজ্জীবন সাজা কতদিন এই বিষয়ে তাদের মৌখিক রায় দেন। 7 মাস পর সোমবার সেই রায়ের পূর্ণাঙ্গ কপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হলো। রায়ের পর্যবেক্ষণ ও নির্দেশনা অংশে 1 নম্বরে বলা হয় যাবজ্জীবন মানে প্রাথমিকভাবে বোঝানো হয় আমৃত্যু কারাদণ্ড। 2 নম্বরে বলা হয় যাবজ্জীবন মানে তখনই 30 বছর ধরা হবে যদি রায়ে দণ্ডবিধির ধারা 45, 53, সাথে ধারা 55 ও 57 এবং ফৌজদারি কার্যবিধির ধারা 35-এ একসাথে পড়া হয়। 3 নম্বরে বলা হয় কোনো আদালত ট্রাইব্যুনাল রায়ে আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করলে সেই আসামি ফৌজদারি কার্যবিধি 35 সুবিধা পাবে না। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো আসামির যাবজ্জীবন সাজা দিলে সেটিও আমৃত্যু কারাদণ্ড বলেই গণ্য হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় আগুনে পুড়ে 52 শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি নিবিড় পর্যবেক্ষণ ও তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে পুলিশ সদর দফতর থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আগামীকালের মধ্যে মামলার কাগজপত্র, জব্দকৃত আলামত জেলা পুলিশের কাছ থেকে সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এই মামলাটি একটি সেন্সিটিভ মামলা, এখানে সময় নিয়ে গভীরে গিয়ে তদন্ত করতে হবে। যেসব আলামত জব্দ করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করাতে হবে। এছাড়া সিআইডির কাছে আলামত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম বেভারেজের কারখানায় শিশুরা কাজ করত কিনা তা খতিয়ে দেখছে র্যাব। শ্রম অধিদপ্তরকে সাথে নিয়ে অন্য শিল্প প্রতিষ্ঠানে শিশুশ্রম বন্ধে একযোগে কাজ করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগুনে আহত এবং কর্মরত 5 শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেবে প্রশাসন। পরে ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন র্যাব মহাপরিচালক। শিশুরা যে এখানে কাজ করেছে এবং বিভিন্ন জায়গায় কাজ করছে, এই সকল বিষয়গুলো কিন্তু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আমরা সবাই এটা খতিয়ে দেখছি এবং এইটার বিষয়ে যে যারা শ্রম অধিদপ্তর যারা আছে তারা সহ সবাই এটা দেখবে এবং এটা নিয়ে আপনারা জানেন যে এই বিষয় নিয়ে 3টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে একের পর এক ধরা পড়ছে ভয়ঙ্কর মাদক আইসের চালান। 5 মাসের ব্যবধানে ধরা পড়ল তৃতীয় চালান। মাদক ব্যবসার সাথে জড়িত আন্তর্জাতিক কোনো চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সন্দেহ গোয়েন্দাদের। আইসের ক্রেতা হিসেবে টার্গেট করা হয় মূলত উচ্চবিত্ত পরিবারের সন্তানদের। নগরীর কোতোয়ালি থানাধীন ব্রিজঘাটে নেভাল আবাসিক হোটেলের সামনে থেকে আটক এই 3 জনের মধ্যে একজনের কাছে পাওয়া যায় 80 গ্রাম ক্রিস্টাল মেথ তথা আইস, অপর 2 জনের কাছে পাওয়া যায় 5000 পিস ইয়াবা। গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, নতুন এই ভয়ঙ্কর মাদক আইস মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে ছড়িয়ে পড়ছে চট্টগ্রাম সহ সারা দেশে। নেপথ্যে আন্তর্জাতিক চক্র জড়িত বলে সন্দেহ গোয়েন্দাদের। উঠতি সচ্ছল পরিবারের ধনী ঘরের সন্তানেরাই মূলত এদের মূল টার্গেট এবং এই নতুন মাদকটির মাধ্যমে আন্তর্জাতিক মাদক চক্র বাংলাদেশে এটার ব্যাপক বিস্তার ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। উচ্চমাত্রার ভয়ঙ্কর এই মাদক চোরাচালান ও সরবরাহের সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে দাবি কর্মকর্তাদের। ইয়াবা ব্যবসায়ীরা অধিক লাভের আশায় আস্তে আস্তে এই ক্রিস্টাল মেথ বা আইসের ব্যবসার দিকে ঝুঁকছে। আমাদের গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রেখেছি, নজরদারি অব্যাহত রেখেছি। বাংলাদেশে যদি এইরকম কোনো ক্রিস্টাল মেথ কিংবা আইস তৈরি কারখানার সন্ধান পাওয়া যায় আমরা অবশ্যই অভিযান চালাব। এর আগে গত 24 ফেব্রুয়ারি চট্টগ্রামের খুলশী এলাকায় 140 গ্রাম এবং 13 জুলাই ফিশারি ঘাটে কোটি টাকা মূল্যের 975 গ্রাম আইসের চালান ধরা পড়ে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গেল বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে কোরবানির পশুর চামড়ার দাম। গরুর ক্ষেত্রে প্রতি বর্গফুটে গেল বছরের চেয়ে 5 টাকা এবং খাসি ও বকরির চামড়ার দাম 2 টাকা বাড়িয়ে দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী বলছেন, ন্যায্য মূল্য নিশ্চিত হলে বন্ধ হবে ওয়েথ ব্লু চামড়া রপ্তানি। দরজায় করোনার চেয়ে ঈদুল আজহা। কোরবানির চামড়া নিয়ে গেল 2 বছরের অভিজ্ঞতা সুখকর নয়। এমন অবস্থায় ভার্চুয়াল বৈঠকে কোরবানির দিন শক্ত তদারকির আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। গেল বছরের চেয়ে প্রতি বর্গফুট গরুর চামড়া দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 5 টাকা, আর প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে খাসি এবং বকরির চামড়ার দাম। আল্লাহর হস্তে আপনারা এই দামটা মেনটেন করার জন্য সব রকম সাহায্য করবেন। কোথাও যেন চামড়া নষ্ট না হয়, কারণ চামড়াটা নষ্ট হলে পরে সবচেয়ে বেশি ক্ষতি। 2 টাকা বেশি কমের চেয়ে বড় কথা, যদি চামড়াটা ভালো থাকে তাহলে তারাও দাম পাবে এবং আমরা এক্সপোর্টের ভলিউমটা বাড়াতে পারবো। চামড়া কিনতে প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের ঋণ দেবার দাবি ওঠে বৈঠকে। যেখানে শত কোটি টাকার ব্যবসা হচ্ছে সেখানে 65 কোটি টাকা একবারে অপ্রতুল। আর আমরা কিন্তু ইতিমধ্যে লিজ ডিড গুলো আমরা ট্যানারি থেকে নিতে পারিনি যে আমরা কোলাট্রাল দিয়ে নতুন করে লোন নিব। আমাদের কয়েকটি ট্যানারি যোগাযোগ করেছে শিল্প মন্ত্রণালয়ের সাথে, বিসিকের সাথে, তারা এখন আমাদেরকে লিজ ডিডটা দিতে পারেনি। আগামী 23 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত একদম টোটাল শাটডাউন হয়ে যায়। সেই মুভমেন্টটাকে কি আমরা কি কোনোভাবে সেটাকে মোটামুটি ভাবে এটার মধ্যে কোনো এক্সাম্পশন দিতে পারেনি? সবাই জানানো হয় চামড়া সংরক্ষণে লবণের কোনো সংকট হবে না, অর্থায়ন নিশ্চিত করতে এগিয়ে আসবে ব্যাংক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এখনও নিয়ন্ত্রণে আসেনি দক্ষিণ আফ্রিকার সহিংস পরিস্থিতির। রাজধানী সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। লুটপাট এবং সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর আরও 5000 সদস্য। বুধবারের বিক্ষোভে এক কিশোর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। সরকারের কাছে পুলিশ এবং সেনা আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়েছে। কয়েকদিনের বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ গেছে 72 জনের। এছাড়া আটক হয়েছে 1200-র বেশি মানুষ। প্রশাসনের দাবি, লুটপাটের সময় পদদলিত হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। গেল বুধবার আদালত অবমাননার অপরাধে 15 মাসের কারাদণ্ড মেনে থানায় আত্মসমর্পণ করেন 79 বছরের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এরপরই তার মুক্তির দাবিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, যা সহিংসতায় রূপ নেয়। প্রয়োজনে 90% পর্যন্ত পরমাণু কর্মসূচি বাড়ানোর সক্ষমতা রয়েছে ইরানের। বুধবার এক বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার পর থেকে তেহরান ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে বহু গুণ।
সম্প্রতি আমাদের পরমাণু কর্মসূচি আরো বাড়ানো হয়েছে। চাইলে এই সক্ষমতা 90% উন্নীত করতে পারি এবং আমরা এটি অব্যাহত রাখব। কোনো নিষেধাজ্ঞা দিয়ে প্রতিহত করা যাবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। জিম্বাবুয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে দুই দল। র্যাঙ্কিং, সাম্প্রতিক ফর্ম, শক্তি সবকিছুর বিবেচনায় ফেভারিট বাংলাদেশ। তবে অ্যাওয়ে ম্যাচ হওয়ায় সাবধানী টাইগার দলপতি তামিম ইকবাল। ইনজুরির কারণে এই ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমানের সার্ভিস পাবে না বাংলাদেশ। কাল হারারেতে বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচ। 2014 থেকে 21 সবশেষ 7 বছরে জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচে জয়ী বাংলাদেশ। লম্বা এই সময়ে জিম্বাবুয়ের সাথে টানা 16 ম্যাচ জিতেছে টাইগাররা। তাই তো ওয়ানডে সিরিজে অতিথিদের গায়ে ফেভারিটের তকমাটা লেগেই থাকছে। কিন্তু খেলা যখন হারারেতে তখন যে বাজিটা পাল্টে যেতে পারে তা ভালোই জানা আছে তামিম ইকবালের। তাই তো সাবধানী টাইগার দলপতি। 16টা ম্যাচ হয়তো আমরা একটা টানা জিতেছি, বাট আই এম শিওর এই 16টা ম্যাচে উই হ্যাভ টু ফাইট ফর ইট। এরকম না যে আমরা মাঠে গিয়েছি আর জিতে চলে আসছি। এখানে আমরা ওভারসিজ কন্ডিশনে খেলছি। সো অ্যাজ আই সেড, উই হ্যাভ টু ব্রিং আওয়ার এ গেম টুমরো। এই ম্যাচের আগে পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। দেরিতে ভিসা পাওয়ায় প্রথম ম্যাচ মিস করছেন রুবেল হোসেন। বিপদ আরও বেড়েছে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুর গোড়ালিতে মুস্তাফিজ চোট পাওয়ায়। প্রথম ম্যাচে ফিসকে না পাওয়ার সম্ভাবনাটা প্রায় 100 কোটায়, যা বড় ধাক্কা অতিথিদের জন্য। এই মুহূর্তে 50-50 চান্স কালকে খেলার। ফিজিওকে আবার দেখবে, অ্যাসেস করবে, আর তারপর আমরা বুঝতে পারবো যে আর কি চান্সেস। টাইগার একাদশে 3 পেসার থাকার সম্ভাবনাই বেশি। সাইফুদ্দিন, তাসকিনের সঙ্গী হতে পারেন শরীফুল। একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকবেন এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ। সাথে সাকিব, মুসাদ্দেক, রিয়াদের মতো অলরাউন্ডার তো আছেই। তবে মুশফিকুর রহিমের ফাঁকা জায়গা পূরণে বেগ পেতে হবে টাইগারদের। মুশফিকের ক্যালিবারের মতো প্লেয়ারকে যদি আপনি মিস করেন, ইটস আ বিগ থিং। হি ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার দ্যাট ওকে আপনি যতই আপনি করে নেন না কেন, ইউ উইল মিস হিম। বাট আই এম শিওর যারা এই ওর স্পটটা নিবে, আই এম শিওর দে উইল ডু ওয়েল। এদিকে বাংলাদেশ অধিনায়ক যখন ম্যাচের আগের দিন কথা বলছেন গণমাধ্যমের সাথে, তখনও তিনি জানেন না প্রতিপক্ষের স্কোয়াডে কারা আছেন। এমনকি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা পর্যন্ত দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে। সাধারণত হারারের এই উইকেট হয়ে থাকে ব্যাটিং সহায়ক, তবে প্রথম ঘন্টায় কিছুটা সহায়তা পেয়ে থাকে পেসাররা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচের দিন হারারের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে টস হতে পারে গুরুত্বপূর্ণ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। এই ছিল রাতের বাংলাদেশে। মনে করে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।